তোমাদের সবাইকে আমি আমার ভেক্টরের তৃতীয় লেকচারে স্বাগতম জানাচ্ছি। এই লেকচারে আমরা ভেক্টরের গুণন সম্পর্কে জানবো, তারপর আমরা ভেক্টরের গুণনের একটা প্রকারভেদ ডট গুণন সম্পর্কে জানবো, তারপর ডট গুণের ব্যবহার দেখব, ক্রস গুণন সম্পর্কে জানবো, তারপর ক্রস গুণকে আমরা কোথায় ব্যবহার করতে পারি সেটা সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা আসি ভেক্টরের গুণনে। ভেক্টরের গুণনকে আমরা দেখতেই পাচ্ছি, আমরা দুইভাবে ভেক্টরের গুণন করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি দ্বারা ভেক্টর রাশিকে গুণন, একটা হচ্ছে ভেক্টর রাশি দ্বারা ভেক্টর রাশিকে গুণন। ওকে, তো স্কেলার রাশি দ্বারা যখন আমি ভেক্টর রাশিকে গুণ করি তখন আমি যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হয় একটা ভেক্টর রাশি। ওকে, এবং ভেক্টরকে যখন আমি একটা ভেক্টর দিয়ে গুণ করি সেই গুণে আমি আবার দুইটা ভাগ করেছি। ওকে, তার মানে ভেক্টরকে ভেক্টরের গুণন হচ্ছে দুই রকম। একরকম হচ্ছে আমরা যেটাকে বলি ডট গুণন, এবং আরেকটা হচ্ছে ক্রস গুণন। ওকে, এখন খেয়াল করো, এই ডট গুণনের আউটপুটটা হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, এবং এই ক্রস গুণনের আউটপুটটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাই ডট গুণনকে আমরা স্কেলার গুণনও বলি এবং ক্রস গুণনকে আমরা ভেক্টর গুণনও বলি। ওকে, তাহলে আমরা যদি আরেকবার দেখি, ভেক্টরের গুণনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, স্কেলার দিয়ে ভেক্টরকে গুণন, ভেক্টর দিয়ে ভেক্টরকে গুণন। ভেক্টর দিয়ে ভেক্টরকে গুণন আবার দুই ভাগে বিভক্ত, ডট গুণন বা স্কেলার গুণন এবং ক্রস গুণন বা ভেক্টর গুণন। ডট গুণন আমি আউটপুটটা পাই স্কেলার, ক্রস গুণন আমি আউটপুটটা পাই ভেক্টর। এবং স্কেলারকে যখন ভেক্টর দিয়ে গুণ করি তখন আমি যে আউটপুটটা পাই সেটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল দেখি স্কেলার দিয়ে ভেক্টর রাশি গুণনের। দেখো, স্কেলার দিয়ে ভেক্টর রাশি গুণনের একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো একটা ভেক্টর এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ওকে, এই ভেক্টরটাকে ধরো আমি একটা স্কেলার রাশি, যে স্কেলার রাশিটা হচ্ছে ধরো হচ্ছে বি। ওকে, ধরো একটা বি, বি হচ্ছে একটা ভ্যালু। তাহলে এই বি দ্বারা যদি আমি এ ভেক্টরটাকে গুণ করি তাহলে আমি কি পাচ্ছি, বি এ ভেক্টর। ওকে, অর্থাৎ এই বি দ্বারা আমি এ ভেক্টরের প্রতিটা উপাংশকে গুণ দিব। আমরা আগের লেকচারে উপাংশ এবং অভিক্ষেপ সম্পর্কে জেনে এসেছি। তোমাদের যদি কারো প্রবলেম থাকে এখানে বুঝতে, তাহলে তোমরা আগের লেকচারটা দেখে তারপর এই লেকচার থেকে আবার শুরু করো। ওকে, তাহলে আমরা যদি বি দ্বারা, যেটা হচ্ছে একটা স্কেলার রাশি, এ ভেক্টরটাকে গুণ করি, তার মানে বি দ্বারা আমি এর প্রতিটা পদকে গুণ করব। তাহলে আমি গুণ করলে আমি কি পাচ্ছি, সমান সমান বি ইন্টু এ এক্স আই ক্যাপ প্লাস বি ইন্টু এ ওয়াই জে ক্যাপ প্লাস বি ইন্টু এ জেড কে ক্যাপ। ওকে, তাহলে তোমরা যদি খেয়াল করো, এই এক্স হচ্ছে কি, একটা মান। বি দ্বারা যখন আমি এই মানটাকে গুণ করতেছি এখানে আমার একটা মান আসবে। ওকে, এখানেও আমার একটা মান আসবে, এখানেও আমার একটা মান আসবে। তারপর আমি কি পাচ্ছি, প্রতিটা পদে একটা করে একক ভেক্টর আমার রয়েছে। তার মানে এই গুণফলটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো একটা ভেক্টর এ ভেক্টর ইকুয়াল টু 6 i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। একে যদি আমি 5 দ্বারা গুণ করি, যেখানে 5 হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে 5 এ ভেক্টর ইকুয়াল টু হবে 5 ইন্টু 6 i ক্যাপ প্লাস 5 ইন্টু 4j ক্যাপ প্লাস 5 ইন্টু 3k ক্যাপ। ওকে, তাহলে ইকুয়াল টু কত হবে, 30i ক্যাপ প্লাস 20j ক্যাপ প্লাস 15k ক্যাপ। এখন আমরা এখানে কি আই জে কে বা একক ভেক্টরগুলো পাচ্ছি, অতএব এই গুণফলটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে আমরা স্কেলারকে যখন আমি ভেক্টর দ্বারা গুণ করতেছি বা ভেক্টর রাশিকে যখন স্কেলার রাশি দ্বারা গুণ করতেছি, আমি যে গুণফলটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এবার আমরা ভেক্টরের ডট গুণন নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি যে একটা ভেক্টর রাশিকে যখন আমি আরেকটা ভেক্টর রাশি দ্বারা ডট গুণন করি তখন আমি একটা স্কেলার আউটপুট পাই, বা আমার যে রেজাল্টটা হয় বা যে গুণফলটা হয় সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। আমরা ধরলাম যে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফলের মান হবে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু
cos থিটা। ওকে, তার মানে আমরা বলতে পারি দুটি ভেক্টরের ডট গুণফলের মান হচ্ছে প্রথম ভেক্টরের মান ইনটু দ্বিতীয় ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের cos অনুপাত। ওকে, এবার ধরো আমাদের কাছে থিটা দেয়া নেই। ওকে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের থিটা জানা থাকবে। এবার ধরো আমাদের কাছে থিটা দেয়া নেই, থিটা না দেয়া থেকে আমাদের কাছে এবার ভেক্টরগুলো ত্রিমাত্রিক প্রকাশ দেয়া আছে। ধরো a ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ax i ক্যাপ, ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এবং b ভেক্টর ইকুয়াল টু হচ্ছে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ওকে, যদি ত্রিমাত্রিক ভাবে দুটি ভেক্টরকে বর্ণনা করা হয়ে থাকে তখন এই ডট গুণফলটা হবে ax ইনটু bx প্লাস ay ইনটু by প্লাস az ইনটু bz। ওকে, তাহলে ডট গুণফলটা হবে লাস্টে az ইনটু bz। খেয়াল করো এই গুণফলটার ক্ষেত্রে বা এই রেজাল্টেন্টটার ক্ষেত্রে আমার কি কোনো i j k আছে? নাই। যেহেতু কোনো একক ভেক্টর নাই তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আবার এদিকে যদি তোমরা খেয়াল করো এখানে কি আমরা কোনো ভেক্টর চিহ্ন দিয়েছি? দেইনি। তার মানে এটাও হচ্ছে একটা স্কেলার রাশি। তার মানে আমি ডট গুণফলের ক্ষেত্রে আমি কি পাই? একটা স্কেলার আউটপুট পাই। ওকে, এখন খেয়াল করো আমরা আরেকবার আসি। যদি a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয় এবং থিটা আমার জানা থাকে তখন আমি এই সূত্র অ্যাপ্লাই করে ডট গুণফল বের করব। যদি আমার কাছে থিটা জানা না থাকে তখন আমি এই সূত্র অ্যাপ্লাই করে কি বের করব? ডট গুণফলের মানটা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে থিটা জানা না থাকে। আমরা এবার এই ফর্মুলাটা কিভাবে এসেছে সেটা দেখব। ওকে, ধরো আমি যখন a ভেক্টরকে b ভেক্টর দিয়ে গুণ দিচ্ছি, ওকে, ধরো আমি a ডট b বের করব, তাহলে আমি a ভেক্টরের প্রতিটি পদ দ্বারা b ভেক্টরের প্রতিটি পদকে গুণ দিব। ওকে, তাহলে আমি লিখতে পারি a ভেক্টর ডট b ভেক্টর হবে ax i ক্যাপ ইনটু bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ওকে, এখানে আমরা একটা ডট সাইন ইউজ করব যেহেতু আমরা ডট গুণফল বের করতেছি। ওকে, প্লাস ay j ক্যাপ ডট bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ওকে, প্লাস az k ক্যাপ ইনটু ডট, সরি ইনটু না ডট বলবো আমরা, ইনটু bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ওকে, তাহলে দেখো এই ax i ক্যাপ দ্বারা আমি b ভেক্টরটার প্রতিটি পদকে গুণ দিব, ay j ক্যাপ দ্বারা b এর প্রতিটি পদকে গুণ দিব, az k ক্যাপ দ্বারা b এর প্রতিটি পদকে গুণ দিব। ওকে, এখন খেয়াল করো এই ax এবং bx এই দুটো কি? এই দুটো হচ্ছে একটা মান। আমরা যখন উপাংশে বিভাজিত ভেক্টরটা দেখছিলাম, ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ভেক্টর, একটা হচ্ছে ধরো y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে 0। আমরা দেখেছিলাম যে এটা যদি a ভেক্টর হয় এই a ভেক্টরটার x অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে ax i ক্যাপ, যেখানে এই ax টা হচ্ছে a ভেক্টরটার কি? a ভেক্টরটার x উপাংশের মান। অথবা আমরা বলতে পারি যেহেতু এই ax টা হচ্ছে a ভেক্টরটার x উপাংশের মান, তার মানে এই ax হচ্ছে a ভেক্টরের x অক্ষের উপর অভিক্ষেপ আমরা বলতে পারি। ওকে, কারণ উপাংশের মানই হচ্ছে অভিক্ষেপ, এটা আমরা গত লেকচারে দেখে এসেছি। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা খেয়াল করি এইটুক হচ্ছে ay j ক্যাপ, আমরা দ্বিমাত্রিক ভাবে একটা ভেক্টরের বিন্যাস এটা দেখে এসেছিলাম। তাহলে ay হচ্ছে একটা ভ্যালু, যেই ভ্যালুটা হচ্ছে y অক্ষ বরাবর কি? y অক্ষ বরাবর a ভেক্টরের অভিক্ষেপ। ওকে, তার মানে আমি যখন ax কে bx এর সাথে গুণ করতেছি আমি কি পাচ্ছি? একটা নতুন ভ্যালু পাচ্ছি বা একটা গুণফল পাচ্ছি যেটা হচ্ছে একটা স্কেলার রাশি। এখন খেয়াল করো আমার কি এই i ক্যাপের সাথেও i ক্যাপ গুণ করতে হবে। তাহলে i ক্যাপের সাথে যদি আমি i ক্যাপ গুণ করি আমরা জানি যে i ক্যাপ হচ্ছে x অক্ষ বরাবর একক ভেক্টর, j ক্যাপ হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর এবং k ক্যাপ হচ্ছে z অক্ষ বরাবর একক ভেক্টর। ওকে, তাহলে আমরা যদি i এর সাথে i গুণ করি, ওকে, ধরো i ডট i,
তাহলে এই i হচ্ছে একক ভেক্টর, তার মানে এর ভ্যালু কত 1। আমি দেখেছি যখন আমি দুইটা ভেক্টরের ডট গুণফল করি সেই ডট গুণফলের সূত্রটা কি, দুটি ভেক্টরের মানের গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের কজ অনুপাতের গুণফল। তার মানে আমাকে এইখানে i ডট i মানে হচ্ছে মডুলাস অফ i ইনটু cos থিটা। এখানে i এবং i তারা পরস্পর কি একই দিকে বা পরস্পর সমান্তরালে, যেহেতু পরস্পর সমান্তরালে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি। cos 0 এর ভ্যালু কত 1। তাহলে এখান থেকে আমি যে গুণফলটা পাচ্ছি সেই গুণফলটার মান কত 1। অর্থাৎ আমি যখন ax i ক্যাপ ইনটু bx i ক্যাপ গুণ করতেছি তখন আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি, তখন আমি পাচ্ছি ax ইনটু bx। ওকে, কারণ কি এই i ক্যাপ ইনটু i ক্যাপ কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এই 1টা না লিখলেও হয়। এবার আমরা আসি ax i ক্যাপ ইনটু by j ক্যাপ। ওকে, j ক্যাপ কি, j ক্যাপ হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর। এবার খেয়াল করো i ক্যাপ ইনটু j ক্যাপ। ওকে, i ক্যাপ ইনটু j ক্যাপ ইকুয়াল টু হচ্ছে i এর মান ইনটু j এর মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos এর অনুপাত। ওকে, তাহলে এখানে মধ্যবর্তী কোণটা কত হবে, i এবং j কি পরস্পর লম্ব আকারে আছে। আমরা এটা শিখেছিলাম গত লেকচারে যে তিনটা অক্ষ প্রতিটাই পরস্পরের সাথে পরস্পর কি লম্ব আকারে থাকে বা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ গঠন করে থাকে। তাহলে i j cos কত হবে 90। এখন cos 90 এর ভ্যালু কত, cos 90 এর ভ্যালু হচ্ছে কি 0। তার মানে এখানে গুণফলটার ভ্যালু কত 0। অর্থাৎ আমি যদি এই ax i ক্যাপ ইনটু by j ক্যাপ এর গুণফল বের করতে চাই তখন ax ইনটু by কি হবে ax by, কিন্তু i ক্যাপ ইনটু j ক্যাপ এর ভ্যালু কত 0। তাহলে এই টার্মটার গুণফল কি হবে 0 হবে। ওকে, নেক্সট আমরা যদি ax i ক্যাপের সাথে bz k ক্যাপ গুণ করি, ধরো এটা হচ্ছে আমার z অক্ষ। ওকে, ধরো এটা হচ্ছে z অক্ষ, z অক্ষ বরাবর একক ভেক্টরটা কি k ক্যাপ। তাহলে ax i ক্যাপের সাথে যখন আমি bz k ক্যাপ গুণ করব তখন ax ইনটু bz হচ্ছে। ওকে, এবং i ক্যাপ ইনটু k ক্যাপ আমাকে বের করতে হবে। এখন খেয়াল করো i ক্যাপ ইনটু k ক্যাপ ইকুয়াল টু কত, মডুলাস অফ i ইনটু মডুলাস অফ k ইনটু cos তাদের মধ্যবর্তী কোণ। এখন i আর j এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। যেহেতু i আর j এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তার মানে cos 90 এর ভ্যালু হচ্ছে কত 0। cos 90 এর ভ্যালু যেহেতু 0 তাহলে এই ভ্যালুটা কত 0 আসতেছে। তার মানে আমি ax i ক্যাপ ইনটু bz k ক্যাপ এটার গুণফল কত আসতেছে আমার 0 আসতেছে। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যখন আমি একই দিকে দুইটা একক ভেক্টর গুণ করতেছি যেমন i ডট i অথবা j ডট j অথবা k ডট k তখন তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে 0 ডিগ্রি। যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হচ্ছে তখন আমি একটা গুণফল পাচ্ছি। কিন্তু আমি যদি পরস্পর 90 ডিগ্রি কোণে আছে এমন দুটি একক ভেক্টরকে গুণ করি বা এমন দুটি একক ভেক্টরের ডট গুণফল বের করি তখন আমি তাদের ভ্যালু পাচ্ছি কত 0। অর্থাৎ i এর সাথে আমি j গুণ করি বা k গুণ করি তার ভ্যালু কত আসবে 0, অথবা j এর সাথে আমি i গুণ করি অথবা k গুণ করি তার ভ্যালু কত আসবে 0, অথবা k এর সাথে আমি i গুণ করি বা j গুণ করি তার ভ্যালু কত আসবে 0। কেন 0 আসবে, কারণ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের cos অনুপাত কত হয় cos 90 0। তাহলে আমি লিখতে পারি এখান থেকে এই টার্মটা এবং এই টার্মটা এই দুইটা টার্মের ax i ক্যাপের সাথে গুণফল কত 0। তারপর এখান থেকে ay j ক্যাপের সাথে bx i ক্যাপ এবং bz k ক্যাপ এই দুইটা টার্মের গুণফল কত 0। এখান থেকে az k ক্যাপের সাথে bx i ক্যাপ এবং by j ক্যাপ এই দুটো টার্মের গুণফল কত 0। তাহলে আমরা একবারে লিখতে পারি যে ax ইনটু bx প্লাস ay ইনটু by প্লাস az ইনটু bz। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ফর্মুলাটা কোথা থেকে আসছে। ওকে, তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করি ডট গুণফলের মাধ্যমে বা ডট গুণফলটা আমি দুই ভাবে বের করতে পারি। কিভাবে, যদি আমার থিটা জানা না থাকে, যদি আমার যদি আমার থিটা জানা থাকে, যদি আমার থিটা জানা না থাকে, যদি থিটা জানা থাকে তখন আমি কি করব,
দুইটা ভেক্টরের মানকে গুণ করব এবং তাদের মধ্যবর্তী কোণের cos অনুপাতকে গুণ করব। ওকে, অথবা যদি থিটা জানা না থাকে তখন আমি কি x উপাংশ দুটাকে গুণ করব যোগ y উপাংশ দুটাকে গুণ করব যোগ z উপাংশ দুটাকে গুণ করব। ওকে, একটা জিনিস খেয়াল রাখবা, যদি তোমাকে ভেক্টরটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেয়া থাকে তখন মান কিভাবে বের করবা, এটা কিন্তু আমরা গত লেকচারে পড়ে এসেছি। তখন মান বের করার ফর্মুলাটা হচ্ছে, ধরো a এর মান কত হবে, মডুলাস অফ a ভেক্টর ইকুয়াল টু হবে রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। ওকে, আর b ভেক্টরের মান কত হবে, মডুলাস অফ b ইকুয়াল টু হচ্ছে bx স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস bz স্কয়ার এর রুট ওভার। ওকে, আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমরা ডট গুণফল বের করতে পারবো। এরপরে আমরা ডট গুণফলের ব্যবহার দেখব। এবার আমরা ভেক্টরের ডট গুণনের ব্যবহার সম্পর্কে জানবো। তো প্রথমে আমাদের যে ব্যবহারটা সম্পর্কে আমরা শিখবো সেটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ওকে, আমরা জানি যে a ভেক্টর এবং b ভেক্টরকে যদি আমি ডট গুণন করি, যেটাকে আমরা পড়ি a ডট b, এই a ডট b ইকুয়াল টু হচ্ছে ab cos থিটা, যেখানে a হচ্ছে a ভেক্টরের মান, b হচ্ছে b ভেক্টরের মান এবং থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে এখান থেকে যদি আমি তাদের মধ্যবর্তী কোণটা থিটা বের করতে চাই তাহলে আমি লিখতে পারি কি cos থিটা ইকুয়াল টু হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর বাই ab। ওকে, তাহলে এই a ভেক্টর ডট b ভেক্টরের আমরা দুইটা ফর্মুলা শিখছিলাম, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে ax bx প্লাস ay by প্লাস az bz বাই a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান। ওকে, বা আমরা একবার লিখতে পারি a ইনটু b। ওকে, আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই আমি হচ্ছে কি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো। ওকে, এবার আমরা মধ্যবর্তী কোণ রিলেটেড একটা প্রবলেম সলভ করি। ওকে, দেখো আমার এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। যদি হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। আমরা লিখলাম যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে ax bx। ax bx মানে কি, এই a ভেক্টরটার x উপাংশের মানটার সাথে বা x এর যে মানটা আছে x উপাংশের সেই মানটার সাথে আমি b ভেক্টরের x উপাংশের মানটা গুণ দিব। তাহলে 3 ইনটু 2 কত হয় 6 প্লাস ay by, তাহলে 3 এর সাথে কত গুণ দিব, এখানে j ক্যাপের সহগ কত দেয়া আছে 1, তাহলে 3 ইনটু 1 কত হবে 3 প্লাস মাইনাস কে ক্যাপ আছে, তার মানে এখানে কে ক্যাপের সহগ কত -1, তাহলে -1 ইনটু প্লাস 3 তাহলে কত হবে -3। ওকে, এবার a ভেক্টরের মান, a ভেক্টরের মান আমরা কিভাবে বের করি, রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -1 এর হোল স্কয়ার। ওকে, ইনটু বি ভেক্টরের মান, তাহলে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ওকে, তাহলে এখানে আমি কাটাকাটি করে কত পাচ্ছি 6 থাকতেছে উপরে, আর এখানে আমি কত পাচ্ছি 3 স্কয়ার মানে হচ্ছে 9, 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে 9 9 18, 18 এর একে হচ্ছে 19, তাহলে রুট ওভার 19 ইনটু কত 2 স্কয়ার মানে হচ্ছে 4, 1 স্কয়ার মানে হচ্ছে 1, 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে 9 প্লাস 1 10, 10 আর 4 কত রুট ওভার 14। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটাকে আমরা 19 এ শিখে এসেছি না, যে ab হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। ওকে, অর্থাৎ দুটা সংখ্যার যদি একটা কমন পাওয়ার থাকে, ওই কমন পাওয়ারটা আমি দুটো সংখ্যার মধ্যে পৃথক পৃথকভাবে ভাঙায় দিতে পারি। তাহলে এখানে আমরা একবারে লিখতে পারি না, সমান সমান 6 বাই রুট ওভার 19 ইনটু 14। ওকে, আমার ক্যালকুলেটরটা কই, আচ্ছা দাঁড়াও, তাহলে আমরা একবারে যদি গুণ করি তাহলে রুট ওভার 19 ইনটু 14 ইকুয়াল টু হচ্ছে 6 বাই রুট ওভার 266। তাহলে 6 বাই রুট ওভার 266 এর ভ্যালু হয় সমান সমান
0.3678। ওকে, তাহলে 0.3678। এবার আমি যদি থিটাটা বের করতে চাই আমি কি করব, তাহলে আমি লিখতে পারি সরাসরি ওখান থেকে যে cos থিটা ইকুয়াল টু 0.3678। ওকে, তাহলে থিটা হবে cos ইনভার্স 0.3678। তাহলে cos ইনভার্স অ্যানসার যদি আমি করি, অ্যানসার হচ্ছে 68.415 ডিগ্রি। ওকে, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 68.415 ডিগ্রি। এবার আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ রিলেটেড আইটি প্রবলেম সলভ করব। তো আমাদের প্রবলেমটি যেটা দেওয়া আছে, এম এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে। তার মানে আমরা জানি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে তাদের কি ডট গুণফল চেঞ্জ হয়। ওকে, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তার মানে আমি বলতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হবে এ বি cos 90। ওকে, তাহলে এ বি cos 90 যদি হয়, cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে আমি লিখতে পারি ইকুয়াল টু 0। তার মানে এ এবং বি এর ডট গুণফলের মান কত হবে? 0। তার বলে আমি লিখতে পারি এই এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে আমরা কি এই ফরম্যাটে লিখতে পারি। তাহলে x ইনটু bx, তাহলে x এর মান কত? 2, bx এর মান কত? m। তাহলে আমি লিখতে পারি 2m প্লাস, আমরা এই যে এখানে লিখেছি যে i ক্যাপ ইনটু i ক্যাপ হচ্ছে 1, j ক্যাপ ইনটু j ক্যাপ হচ্ছে 1। এগুলো আমরা আগেও দেখে এসেছি যে কিভাবে 1 আসে বা i ডট j কিভাবে হচ্ছে 0 আসে। ওকে, সো আমি এখানে সরাসরি ম্যাথ করতেছি। তাহলে ax ইনটু bx, 2 ইনটু m হচ্ছে 2m, ay ইনটু by, তাহলে প্লাস 2 ইনটু প্লাস 3 হচ্ছে প্লাস 6। তারপর কি az ইনটু bz, তাহলে মাইনাস 2 ইনটু প্লাস 4 কত হচ্ছে? মাইনাস 8। ওকে, ইকুয়াল টু কত? 0। তাহলে আমি লিখতে পারি 2m মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, বা 2m ইকুয়াল টু হচ্ছে 2, বা m ইকুয়াল টু হচ্ছে কত? 1, কারণ 2/2 হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারি যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় তাদের ডট গুণফলের মান কত হবে? 0। অথবা দুটি ভেক্টরের ডট গুণফলের মান যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এবার আমরা আমাদের ডট গুণফলের পরবর্তী ব্যবহার অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয়ে আসব। আমরা অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় বা উপাংশ বলতে কি বোঝায় এগুলো আমরা গত লেকচারে পড়ে এসেছি। তো আমরা জাস্ট একটু ব্রিফ করি। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে বি ভেক্টরের উপর যদি আমি এখান থেকে লাইট মারি তাহলে বি ভেক্টর থেকে কি একটা ছায়া পড়বে এ ভেক্টরের উপর। এই ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে বি ভেক্টরের উপাংশ। এই উপাংশটাকে আমরা বের করেছিলাম কি মডুলাস অফ বি cos থিটা। ওকে, এবার আমরা দেখি ডট গুণফলের মাধ্যমে আমরা এই অভিক্ষেপের ভ্যালুটা বের করতে পারি কিনা এবং সেই অভিক্ষেপ থেকে আমরা উপাংশটা বের করতে পারি কিনা। ওকে, আমরা জানি যে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos অনুপাত। ওকে, তাহলে এখান থেকে আমি যদি বি cos থিটা রাখি, এই বি cos থিটাই কি হচ্ছে না, এই বি cos থিটাকে আমি লিখতে পারি না এ ভেক্টর এর উপর বি ভেক্টর এর অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ। ওকে, তাহলে এটার ভ্যালু যদি আমি বের করতে চাই আমি লিখতে পারি না যে মডুলাস অফ বি cos থিটা ইকুয়াল টু হবে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান। ওকে, আমরা লিখতে পারি তাহলে এটার মাধ্যমে কি পাচ্ছি? এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। ওকে, অভিক্ষেপের পর আমি যদি এবার বের করতে চাই এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ কত হবে। ওকে, আমরা কি বলতেছি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, তাহলে উপাংশটা কার দিকে? এ ভেক্টরের দিকে। তার মানে এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর দ্বারা আমি যদি অভিক্ষেপটাকে গুণ দেই তাহলে আমি এ ভেক্টরের দিকে বি ভেক্টরের একটা উপাংশ পাবো। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এ ভেক্টর এর দিকে বি ভেক্টর এর উপাংশ ইকুয়াল টু হচ্ছে, বা উপাংশকে আমরা এভাবে লিখি, উপাংশ হচ্ছে মডুলাস অফ বি cos থিটা ইনটু এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা আসতেছে বাই মডুলাস অফ এ ক্যাপ, সরি মডুলাস অফ এ ভেক্টর, এটা হচ্ছে বি cos থিটার মান
ইনটু এ ক্যাপ বলতে বোঝাচ্ছে এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর, যেটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। ওকে, তাহলে এভাবেই আমরা ডট গুণফল অ্যাপ্লাই করে অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় করতে পারি। এবার আমরা অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় রিলেটেড একটা প্রবলেম সলভ করব। তো আমরা প্রশ্নটা দেখি, পি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ এর উপর কিউ ভেক্টর ইকুয়াল টু 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ এর লম্ব অভিক্ষেপ এবং উপাংশের মান আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা জানি যে আচ্ছা ওয়েট, আমি কালো মার্কারটা দিয়ে লিখি। তাহলে আমরা জানি যে পি ভেক্টরের উপর কার অভিক্ষেপ বের করতে বলছে? কিউ ভেক্টর অভিক্ষেপ। তাহলে কিউ ভেক্টরের অভিক্ষেপ মানে হচ্ছে কিউ ভেক্টরের মান ইনটু cos থিটা। ওকে, আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, যার অভিক্ষেপ তার মান ইনটু cos থিটা। ওকে, যেহেতু কিউ ভেক্টরের অভিক্ষেপ বের করতে বলছে, তাহলে কিউ ভেক্টরের মান ইনটু cos থিটা ইকুয়াল টু কি হবে? পি ভেক্টর ডট কিউ ভেক্টর বাই পি ভেক্টরের মান। ওকে, তাহলে আমি যদি এটার ভ্যালু বের করি, তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর, সে আমরা প্রথমে এই কাজটা করি। তাহলে দেখো 2i ক্যাপ, এখানে কি কিউ ভেক্টরের কোনো i ক্যাপ আছে বা x অক্ষ বরাবর কোনো উপাংশ দেয়া আছে? দেয়া নাই। তার মানে x অক্ষ বরাবর কিউ ভেক্টরের উপাংশটা কত? x অক্ষ বরাবর কিউ ভেক্টরের উপাংশ হচ্ছে 0। তার মানে 0 ইনটু 2i ক্যাপ ইকুয়াল টু কি? 0। তারপর হচ্ছে পি ভেক্টরের y উপাংশ কত? -3, কিউ ভেক্টর y উপাংশ কত? +4। তাহলে -3 ইনটু +4 কত হবে? -12। তারপর কে ক্যাপ কত দেয়া আছে? কে ক্যাপের সহগ 1, তাহলে 1 ইনটু 5 কত হবে? +5। ওকে, তারপর পি ভেক্টরের মান যদি আমরা বের করতে চাই, আমরা কিভাবে বের করব? √2 স্কয়ার প্লাস -3 এর হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি, -12 প্লাস 5 হচ্ছে -7 বাই √2 স্কয়ার হচ্ছে 4, 3 স্কয়ার হচ্ছে 9, 9 এর 4 হচ্ছে 13, 14। তাহলে এটাই হচ্ছে আমার কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কার দিকে? পি ভেক্টরের দিকে। আচ্ছা, এবার আমরা উপাংশের মানটা বের করি। উপাংশের মান বের করার জন্য আমাদের কি দরকার? পি ভেক্টরের একক ভেক্টর দ্বারা এই অভিক্ষেপটাকে আমি গুণ করব। ওকে, একক ভেক্টরটা আমাদের অ্যাকচুয়ালি কোন কাজে লাগে? একক ভেক্টরটা হচ্ছে আমাদের ডিরেকশন দেয়। ওকে, আমরা অ্যাকচুয়ালি কোন দিকে যাব বা কোন দিকে নির্দেশ করব সেটা আমরা একক ভেক্টরের মাধ্যমে বুঝতে পারি। ওকে, তাহলে আমি যদি উপাংশের মানটা বের করতে চাই, তাহলে উপাংশ কি হবে? এই উপাংশ হবে -7 বাই √14, ওকে, ইনটু পি ভেক্টর বাই পি ভেক্টরের মান। ওকে, তাহলে পি ভেক্টর বাই পি ভেক্টরের মান যদি আমি করি, আমি এই পাশে লিখলাম, তাহলে -7 বাই √14, পি ভেক্টর হচ্ছে কি 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ বাই হচ্ছে √14, যে √14টা হচ্ছে পি ভেক্টরের মান। তাহলে দেখো এই √14 ইনটু √14 এই দুইটা টার্ম যদি আমি গুণ করি, আমি কি নিচে পাচ্ছি 14। ওকে, আর এই -7 হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এই স্কেলার রাশি দ্বারা যদি আমি এই ভেক্টর রাশিটাকে গুণ করি, তাহলে আমি একটা ভেক্টর রাশি পাবো। তাহলে -7 ইনটু 2i ক্যাপ কত হয়? -14i ক্যাপ, -7 ইনটু -3j ক্যাপ, এটা হচ্ছে +21j ক্যাপ, -7 ইনটু প্লাস k ক্যাপ হচ্ছে -7k ক্যাপ। এবার দেখতেছো যে উপাংশ যখন আমি বের করছি, আমি একটা ভেক্টর রাশি পাচ্ছি। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে অভিক্ষেপ এবং উপাংশ দুটোই আমরা ডট গুণের মাধ্যমে বের করতে পারি। এবার আমরা একটি ভেক্টর অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ ডট গুণফল ব্যবহার করে নির্ণয় করা শিখব। ওকে, ধরলাম আমাদের কাছে একটি ভেক্টর দেয়া আছে এ ভেক্টর, যে এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে axi ক্যাপ প্লাস ayj ক্যাপ প্লাস azk ক্যাপ। এই এ ভেক্টরটা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা ধরেছি থিটা x, y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা y, z অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা z। আচ্ছা, তাহলে তোমরা এই জিনিসটা খেয়াল করো, আমি যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখেছিলাম, তখন আমি কি করছি? এ ভেক্টর বি ভেক্টর এবং এই কোণটাকে থিটা ধরছি। তখন আমি a ডট বি হতে আমি এই থিটা কোণটা বের করা শিখছি। ওকে, এবার খেয়াল করো, আমি তার মানে কি এই ভেক্টরটার সাথে আরেকটা ভেক্টর গুণ দিছি। তাহলে আমি যখন x অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করব, আমি তখন এই ভেক্টরটার সাথে x অক্ষের দিকে একটা ভেক্টর গুণ দিব। আমরা জানি কি x অক্ষের দিকে যে ভেক্টরটা আছে ওই ভেক্টরটা অ্যাকচুয়ালি কি i ক্যাপ। তার মানে আমি বলতে পারি আমি যখন থিটা x বের করব, তখন আমি কি এই a ভেক্টরের সাথে
আই ক্যাপ গুণ দিব, তাহলে এ ভেক্টর ডট আই ক্যাপ কি হবে, তাহলে এ ভেক্টর ডট আই ক্যাপ হবে এ ভেক্টরের মান ইনটু আই ক্যাপের মান ইনটু cos, তাদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিয়েছি থিটা x। ওকে, তাহলে থিটা x যদি আমি বের করতে চাই আমি কি লিখব, cos থিটা x ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর ডট আই ক্যাপ, যেটা হচ্ছে একটা ভেক্টর, বাই এ ভেক্টরের মান ইনটু আই ক্যাপ এর মান। আই ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর, তাহলে আই ক্যাপের মান কত 1, তাহলে আমি লিখতে পারি এখানে সরাসরি 1 বা আমি কিছুই লিখলাম না। ওকে, এবার খেয়াল করো এ ভেক্টর ডট আই ক্যাপ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ডট আই ক্যাপ। ওকে, তাহলে এই আই ক্যাপ দ্বারা এই এ ভেক্টরটার প্রতিটি পদকে আমি গুণ দিব। ওকে, আচ্ছা, আর এ ভেক্টরের মান কত হবে, রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। ওকে, তাহলে দেখো আই ক্যাপ দ্বারা যখন আমি আই ক্যাপকে গুণ দিচ্ছি আমরা দেখতেছি আই ক্যাপ ইনটু আই ক্যাপের ভ্যালু কত 1, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, শুধুমাত্র ax পাচ্ছি। ওকে, আই ক্যাপ দ্বারা যখন আমি জে ক্যাপকে গুণ দিচ্ছি বা জে ক্যাপের ডট গুণফল বের করতেছি তখন আই ডট জে ইকুয়াল টু কত 0, তাহলে আমি এখানে আই ক্যাপ ডট জে ক্যাপ এর ভ্যালু কত পাবো 0, তাহলে প্লাস 0 আর az k ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে আই ক্যাপ ইনটু ডট কে ক্যাপ কত হবে 0, তাহলে প্লাস 0 বাই রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। ওকে, তাহলে আমরা একবারে লিখতে পারি যদি এইটাকে এখানে নিয়ে আসি যে cos থিটা x, যেখানে থিটা x হচ্ছে x অক্ষের সাথে a ভেক্টরটা যে কোণ উৎপন্ন করেছে, তাহলে cos থিটা x ইকুয়াল টু হবে x বাই রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, এই x টা কি অ্যাকচুয়ালি a ভেক্টরের x উপাংশ, ওকে, বা x উপাংশের মান। ওকে, অথবা a ভেক্টরটার x অক্ষ বরাবর অভিক্ষেপ। তাহলে আমি লিখতে পারি যে যখন আমি x অক্ষের সাথে কোণ উৎপন্ন করব তখন cos থিটা x ইকুয়াল টু হবে x অক্ষ বরাবর a ভেক্টরের অভিক্ষেপ বাই a ভেক্টরের মান। ওকে, অথবা যখন আমি y অক্ষের সাথে উৎপন্ন কোণ করব, যেটাকে আমরা লিখতে পারি, ধরো আমি থিটা y লিখছি, তাহলে cos থিটা y ইকুয়াল টু হবে x অক্ষ বরাবর a ভেক্টরের অভিক্ষেপ বাই a ভেক্টরের মান, যেটা হচ্ছে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। আর যখন আমি cos থিটা z বের করব সেটা হচ্ছে z অক্ষ বরাবর a ভেক্টরের অভিক্ষেপ বাই a ভেক্টরের মান। ওকে, তার মানে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমি হচ্ছে প্রতিটি অক্ষের সাথে একটা ভেক্টর কি কোণ উৎপন্ন করে সেই কোণের মানটা বের করতে পারবো। ওকে, এরপরে আমরা ক্রস গুণন এবং ক্রস গুণনের ব্যবহার সম্পর্কে জানবো। এবার আমরা দুটি ভেক্টরের ক্রস গুণন নিয়ে আলোচনা করব। দুটি ভেক্টরের ক্রস গুণনের মাধ্যমে আমরা একটা ভেক্টর রাশি পাই। ওকে, তাহলে আমরা দেখি দুটি ভেক্টরের আমরা কিভাবে ক্রস গুণন করতে পারবো। আমরা ধরলাম যে আমাদের দুটি ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর। ওকে, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফল হবে এ বি sin থিটা ইটা, যেখানে এই এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, sin থিটা যেখানে থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ এবং ইটা দ্বারা আমি বুঝবো তাদের তলের লম্ব দিকে একক ভেক্টর। ওকে, এখন আমরা জানি যে একটা ভেক্টরের একটা মান থাকে, একটা দিক থাকে। যেহেতু আমি ক্রস গুণনের মাধ্যমে একটা ভেক্টর রাশি পাচ্ছি তাহলে সেই ভেক্টর রাশিটার একটা মান রয়েছে এবং একটা একক ভেক্টর দ্বারা ওই ভেক্টর রাশিটার দিককে আমি নির্দেশিত করতেছি। ওকে, যেখানে ওই একক ভেক্টরটা হবে যেই দুটি ভেক্টরের ক্রস গুণন আমি বের করতেছি সেই দুটি ভেক্টরের তলের লম্ব দিক একক ভেক্টর। ওকে, এই তলের লম্ব দিক একক ভেক্টর জিনিসটা আমরা একটু বুঝি। ধরো এই চিত্রটা আমরা আসি, ধরো এই ভেক্টরটা xy তলে আছে, আমরা এইভাবে বলতে পারি, ধরো এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে y, তাহলে এই তলটা হচ্ছে xy তল। ওকে, আমরা ধরলাম a ভেক্টর এবং b ভেক্টর একটা তলে আছে, তাহলে a ভেক্টর থেকে যদি আমি b ভেক্টরের দিকে যাই, অর্থাৎ আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা কাউন্টার ক্লকওয়াইজ থিটাটা ক্যালকুলেট করি, তাহলে দেখো আমার ইটাটা বা আমার যে একক ভেক্টরটা হবে ক্রস গুণফলের সেই একক ভেক্টরটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। এই উপরের দিকে বলতে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে এই আমার একক ভেক্টরটার দিক হবে বহির্মুখী। ওকে,
বহির্মুখী। ওকে, আচ্ছা বহির্মুখী লিখতে রস্যিকার হবে। ওকে, তাহলে বহির্মুখী এই কথার মানে হচ্ছে দেখো আমি যদি এই কাউন্টার ক্লকওয়াইজ যাই, দেখতেছো এই যে ঘড়ির কাঁটা ঘুরে এইভাবে, ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে এইভাবে ঘুরে, আমি যদি কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমার হাতের মুষ্টিটাকে এক করি, তাহলে আমার এই বৃদ্ধাঙ্গুলি হচ্ছে এই ইটার দিক দেখাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, ধরো এটা হচ্ছে আমার বোর্ডটা হচ্ছে এ এবং বি ভেক্টরের তল। তাহলে আমি যদি কাউন্টার ক্লকওয়াইজ মুষ্টি করি তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি কোথায় দেখাচ্ছে, বোর্ড থেকে বাইরের দিকে। অথবা এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, একটা ডান হাতি স্ক্রু নিয়মে আমরা এটা দিক নির্ণয় করতে পারি। ধরো এটা হচ্ছে একটা ডান হাতি স্ক্রু। ওকে, ধরো এই ডান হাতি স্ক্রুটাকে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, এই ডান হাতি স্ক্রুটা কি বাইরের দিকে চলে আসবে বা বের হয়ে আসবে বা বহির্মুখী হবে। তাহলে কাউন্টার ক্লকওয়াইজ যদি আমি ঘোরাই তাহলে আমার একক ভেক্টরটার দিক হবে উপরে অথবা বহির্মুখী। আচ্ছা এবার আসি আমরা যদি ক্লকওয়াইজ রোটেট করি, ক্লকওয়াইজ রোটেট মানে হচ্ছে আমি বি থেকে এ এর দিকে যাব। ওকে, তাহলে বি থেকে এ এর দিকে যদি আমি হাতটা মুড়াই, দেখো এই যে এভাবে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি কোথায় নির্দেশ করতেছে, ভিতরের দিকে। যেহেতু ভিতরের দিকে নির্দেশ করতেছে সেটাকে আমরা এই ক্ষেত্রে দেখাইছি যে নিচের দিকে যাচ্ছে। তাহলে এটা দ্বারা আমি বুঝতেছি আমার ওই ক্রস গুণফলের যে দিকটা সেটা হচ্ছে অন্তর্মুখী। ওকে, আমরা আরেকবার একটু রিপিট করি। আমি যখন কাউন্টার ক্লকওয়াইজ আমার ডান হাতটাকে, যেহেতু আমি ডান হাতে স্ক্রুর সাথে তুলনা করতেছি, আমি ডান হাত নিয়ে ক্যালকুলেট করতেছি, তাহলে ডান হাতটাকে আমি যখন কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাচ্ছি তখন আমার বৃদ্ধাঙ্গুলি কোথায় নির্দেশ করতেছে, বোর্ড থেকে বাইরের দিকে, যেটা হচ্ছে আমার কি বোর্ডের সাথে লম্ব, বা আমি দুইটা ভেক্টর যেই তলে আছে সেই দুইটা ভেক্টরের তলের সাথে লম্ব দিকটাই হচ্ছে আমার ইটা এর দিক। ওকে, তাহলে ওটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ এর ক্ষেত্রে। বা আমি যদি একটা ডানহাতি স্ক্রু দিয়ে ক্যালকুলেট করি সেটা হচ্ছে কি বাইরের দিকে। যদি আমি ক্লকওয়াইজ রোটেট করি, ক্লকওয়াইজ, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি কি ভিতরের দিকে ঢুকতেছে অর্থাৎ অন্তর্মুখী। অর্থাৎ ডানহাতি স্ক্রুকে যদি আমি ক্লকওয়াইজ ঘুরাই সেই ডানহাতি স্ক্রুটা কোথায় ঘুরবে, ভিতরের দিকে। ওকে, তাহলে আমরা ইটার দিক সম্পর্কে বুঝতে পারলাম বা এই একক ভেক্টরটা বুঝতে পারলাম। আচ্ছা এবার ধরো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব যখন আমাদের থিটা জানা থাকবে। যদি আমাদের থিটা জানা না থাকবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, ধরো আমার দুইটা ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্যস্ত আছে। তাহলে একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, তাদের তিনটা উপাংশ আছে তিনটা অক্ষ বরাবর। তখন আমি যদি থিটা না জানি, আমি লিখে দিলাম থিটা জানা নাই। ওকে, বা জানা না থাকলে, যদি আমি থিটা না জানি তখন আমি এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি a ক্রস b এর মানটা বের করতে পারবো। ওকে, তাহলে আমি যদি a ক্রস b এর মানটা বের করি অর্থাৎ এর গুণফলটা বের করি, এই ম্যাট্রিক্সটা সলভ করলে আমি গুণফলটা বের করতে পারবো। ওকে, কখন এই ম্যাট্রিক্সটা আমি সলভ করব, যখন আমার থিটা জানা থাকবে না। আমি যখন কোন একটা ম্যাট্রিক্সের ভ্যালু বের করতে চাই আমি তখন কি করি, একটা সারি বা একটা কলাম বরাবর বিস্তার করি। আমরা এই ক্ষেত্রে প্রথম সারি বরাবর বিস্তার করব। ফিজিক্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রথম সারি বরাবর বিস্তার করব এবং তারপর আমি ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেট করব। আচ্ছা, তো প্রথম সারি বরাবর যখন আমি বিস্তার করি তার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সহগুণক কি। ওকে, ধরো আমি হচ্ছে এই উপাদানটার সহগুণক বের করব। তাহলে এই উপাদানটার সহগুণক বের করার জন্য আমার এই উপাদানের একটা চিহ্ন অ্যাসাইন করা লাগবে বা এই উপাদানকে একটা চিহ্ন দেয়া লাগবে। সেই চিহ্নটা দেওয়ার ফর্মুলা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার r প্লাস c, যেখানে r হচ্ছে আমার সারির নাম্বার, c হচ্ছে কলামের নাম্বার। এই i ক্যাপের ক্ষেত্রে সারির নাম্বার কত, এটা হচ্ছে প্রথম সারি, আর কলাম নাম্বার কত, প্রথম কলাম। তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 সমান সমান -1 এর হোল স্কয়ার সমান সমান কত আসতেছে 1, বা এটাকে আমি লিখতে পারি +1, অর্থাৎ i ক্যাপের ক্ষেত্রে চিহ্ন কি হবে, প্লাস। ওকে, এবার জে ক্যাপের ক্ষেত্রে জে ক্যাপের সারির নাম্বার কত 1, কলামের নাম্বার কত 2, তাহলে জে ক্যাপের ক্ষেত্রে আমি লিখব -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 সমান সমান -1 হোল টু দি পাওয়ার 3 সমান সমান কত হবে -1। তাহলে জে ক্যাপের চিহ্ন কত হবে মাইনাস। এই চিহ্নগুলো কিন্তু আমরা শুধুমাত্র সহগুণক ক্যালকুলেট করার সময় ইউজ করব। ওকে, তাহলে আমি যদি আই ক্যাপের সহগুণক বের করতে চাই তাহলে আই ক্যাপের কলাম বাদ আই ক্যাপের সারি বাদ এই চারটা নিয়ে উপাদান নিয়ে বা এই চারটা উপাদান নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন করব সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটাই হবে আই ক্যাপের সহগুণকের মান। ওকে, তাহলে
আই ক্যাপের জন্য যদি আমরা বের করি AYBZ, আমরা প্রথমে লিখি আই ক্যাপের ক্ষেত্রে কি হবে, ইকুয়াল টু আমি লিখলাম আই ক্যাপ ইনটু AYBZ, তাহলে AYBZ লিখলাম মাইনাস AZBY মাইনাস AZBY। ওকে, তাহলে আই ক্যাপের জন্য আমরা লিখলাম। এবার জে এর ক্ষেত্রে চিন্তা করি, জে এর চিহ্নটা কি দেয়া আছে, মাইনাস দেয়া আছে, তাহলে দিলাম মাইনাস। ওকে, তাহলে মাইনাস জে ক্যাপ। এই চিহ্নটা কিন্তু আবার বলতেছি শুধুমাত্র যখন ওই উপাদানটার সাপেক্ষে বিস্তার করব তখন আমি ওই প্লাস বা মাইনাস চিহ্নগুলো দিব। আরেকটা জিনিস তোমাদের জানায় রাখি, সেটা হচ্ছে সবগুলোর চিহ্ন যদি আমি অ্যাসাইন করতে যাই, একটা ব্যাপার খেয়াল করবা, সেটা হচ্ছে দুইটা প্লাস বা দুইটা মাইনাস কখনোই পাশাপাশি বসবে না। অর্থাৎ এখানে আই এর চিহ্ন প্লাস হইছে, তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। আবার এখানে প্লাস হইছে, এখানে হবে মাইনাস, এখানে যেহেতু মাইনাস হইছে এখানে হবে প্লাস। ওকে, এখানে মাইনাস যেহেতু হইছে এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। ওকে, দেখো কোথাও কিন্তু দুইটা প্লাস বা দুইটা মাইনাস পাশাপাশি বসে নেই। আচ্ছা, তাহলে জে ক্যাপের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে জে ক্যাপের কলাম বাদ জে ক্যাপের সারি বাদ বাকি থাকতেছে কি এক্স বিএক্স এজেড বিজেড। ওকে, তাহলে এই বরাবর আমি গুণ করব মাইনাস এই বরাবর আমি গুণ করব, তাহলে জে ক্যাপ ইনটু এক্স বিজেড মাইনাস এজেড বিএক্স। ওকে, প্লাস কে ক্যাপ ইনটু আমি কি লিখতে পারি, কে ক্যাপের কলাম বাদ কে ক্যাপের সারি বাদ। দেখো কে ক্যাপের চিহ্নটা কিন্তু প্লাস, এজন্য আমরা এখানে প্লাস ইউজ করছি। তাহলে কে ক্যাপের কলাম বাদ কে ক্যাপের সারি বাদ বাকি থাকতেছে কি ax ay bx by, তাহলে ax ইনটু by মাইনাস az ইনটু bx, আচ্ছা ভুল বলছি, ay ইনটু bx হবে। ওকে, তাহলে খেয়াল করো এখানে কি আমি একটা নতুন ভেক্টর রাশি পাচ্ছি, যেই ভেক্টর রাশি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্যস্ত আছে। তার মানে আমি কি বলতে পারতেছি না যে a ক্রস b এর মাধ্যমে যে গুণফলটা আমি পাচ্ছি, যেটা হচ্ছে দুটো ভেক্টরের ক্রস গুণফল, সেই গুণফলের মাধ্যমে আমি একটা ভেক্টর রাশি পাচ্ছি। ওকে, তাহলে তোমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা সলভ করে a ক্রস b এর মানটা বের করতে পারবা বা a ক্রস b গুণফলটা বের করতে পারবা। আচ্ছা, এবার খেয়াল করো এটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আমাদের থিটা জানা থাকবে না। আর এই সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আমাদের থিটা জানা থাকবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি জানাই রাখি, তোমরা কোন কোন বইয়ে দেখবা যে এখানে জে এর সাথে বা জে ক্যাপের সাথে মাইনাস না দিয়ে প্লাস দেওয়া আছে। ওকে, এই প্লাস দেওয়ার কারণটা হচ্ছে, ধরো এখানে আমার মাইনাস জে ক্যাপ না দিয়ে প্লাস জে ক্যাপ দেওয়া আছে। ওকে, এই প্লাস হচ্ছে কি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এখানে প্লাস বসানো হয়েছে। অর্থাৎ এই জে ক্যাপটাকে যদি আমি লিখি শুধু, তাহলে এই জে ক্যাপটাকে লেখা হয়েছে প্লাস জে ক্যাপ ইনটু এজেড বিএক্স মাইনাস ax bz। ওকে, শুধুমাত্র এইটুক তোমরা হচ্ছে দেখবা যে জাস্ট জে ক্যাপের ক্ষেত্রে মাইনাসটা কমন নিয়ে প্লাস করা হয়েছে। তোমরা মাইনাস নিয়ে করো বা প্লাস দিয়ে করো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্রস গুণন নিয়ে আলোচনা। এরপর আমরা হচ্ছে ক্রস গুণন ব্যবহারগুলো দেখব। এবার আমরা ক্রস গুণনের ব্যবহার দেখব। তো প্রথমে আমরা যে ব্যবহারটি দেখব সেটি হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা। আমরা জানি দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি আমি থিটা ধরি, সেই থিটা ইকুয়াল টু হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। ওকে, আমরা জানি দুটি ভেক্টরকে যখন আমরা ক্রস গুণন করি তখন a ক্রস b ইকুয়াল টু কি হয়, ab sin থিটা ইটা ক্যাপ। ওকে, যেখানে এই থিটা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে আমি যদি sin 0 ডিগ্রি বা 180 ডিগ্রি বসাই, তাহলে ab sin 0 ডিগ্রি ইটা ক্যাপ ইকুয়াল টু হচ্ছে 0। কেন 0? কারণ sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। অথবা তুমি যদি 180 ডিগ্রি বসাও, এই 180 ডিগ্রির ভ্যালু কত হবে, 0। অর্থাৎ আমরা বলতে পারি দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তখন তাদের ক্রস গুণফলের মান কত হবে, 0। আচ্ছা, এবার আমরা এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি। আমাদের প্রশ্ন যেটা দেয়া আছে, a ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু mi ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 10k ক্যাপ। m এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। ওকে, তাহলে ভেক্টরের ক্রস গুণফলের আমি দুইটা প্রসেস দেখছি। একটা হচ্ছে যদি আমাদের থিটা জানা থাকে, যদি আমাদের থিটা জানা না থাকে। আচ্ছা, তাহলে এখানে কি আমি থিটা জানি, থিটা জানি না। যেহেতু থিটা জানি না তার মানে আমি কি ম্যাট্রিক্সটা দিয়ে এই ক্রস গুণফলটা বের করব। ওকে, তাহলে আমরা সলভ করি।
তাহলে আমি লিখতে পারি, একদম সরাসরি লিখলাম যে a ক্রস b ইকুয়াল টু হচ্ছে ab সাইন থিটা ইটা। ওকে, তাহলে এই a ক্রস b এর মানটা আমি কি ম্যাট্রিক্সটা দিয়ে বের করব। তাহলে ইকুয়ালটা আমি লিখতে পারি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, x এর এখানে মান কত 1, ay এর মান হচ্ছে -3, az এর মান হচ্ছে 5, তারপর bx এর মান কত m, by এর মান হচ্ছে 6 এবং bz এর মান হচ্ছে -10। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা সলভ করেই আমি m এর মানটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমি যদি লিখি, আমরা লিখতে পারি সমান সমান i ক্যাপের সাপেক্ষে যদি আমি বিস্তার করি, তাহলে দেখো i ক্যাপের কলাম বাদ i ক্যাপের সারি বাদ, তাহলে কি থাকতেছে -3 ইনটু -10 কত হয়ে যাচ্ছে 30, -6 ইনটু 5 কত হইতেছে 30। ওকে, আচ্ছা, তাহলে 30, তারপর হচ্ছে জে এর জন্য আমরা চিহ্ন দেখছিলাম যে আমরা মাইনাস ধরবো, ঠিক আছে, তো আমরা এখানে মাইনাস ধরেই করব। তাহলে মাইনাস জে ক্যাপ যখন আমি নিতেছি তখন জে ক্যাপের কলাম বাদ জে ক্যাপের সারি বাদ, তাহলে কলাম বাদ দিলে সারি বাদ দিলে কি থাকতেছে -10 ইনটু +1 কত হইতেছে -10, তারপর m ইনটু +5 কত হইতেছে -5m। ওকে, প্লাস কে ক্যাপ যখন আমি নিব কে ক্যাপের কলাম বাদ কে ক্যাপের সারি বাদ, তাহলে বাকি থাকতেছে 6 ইনটু 1। ওকে, তাহলে 6 ইনটু 1 কত 6, তারপর হচ্ছে -3 ইনটু m কত হইতেছে +3m। +3m হওয়ার কারণ হচ্ছে এখানে আমার সূত্রে একটা মাইনাস আছে, তাহলে ওই মাইনাস এবং -3m হয়ে যাবে কি +3m। আচ্ছা, তাহলে আমি যদি দেখি এটার ভ্যালু কত আসতেছে 0, তারপর -10 5m। এখানে যদি আমরা খেয়াল করি, দেখো যেহেতু মধ্যবর্তী ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল বইলাই দিছে আমাকে, তাহলে এখানে আমি থিটার মানটা কত বসাতে পারবো 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, তাহলে এইটার ভ্যালু কত আসবে 0। এটার ভ্যালু যেহেতু 0, তাহলে আমি লিখতে পারি এই সবগুলোর মান হচ্ছে 0। ওকে, যেহেতু এই রাইট সাইডের ভ্যালুটা হচ্ছে 0, এই 0 বলতে আমি বোঝাচ্ছি যে i ক্যাপের সহগ হচ্ছে 0, j ক্যাপের সহগ হচ্ছে 0, k ক্যাপের সহগ হচ্ছে 0। ওকে, আরেকবার আমরা বুঝি, ধরো একটা ভেক্টর হচ্ছে 0 ভেক্টর, এই 0 ভেক্টরের x উপাংশের মান কত 0, y উপাংশের মান কত 0, z উপাংশের মান কত 0, তাহলে 0 ভেক্টরকে আমরা লিখতে পারি 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো i এর সহগটা কি সমান হইছে না, 30 - 30 মানে 0, তাহলে i ক্যাপের সহগ উভয় পক্ষের সমান হইছে। এবার যদি আমি j ক্যাপের সহগটা সমান করতে চাই, আমি কি দেখতেছি -10 5m ইকুয়াল টু 0, তাহলে আমি লিখব j ক্যাপের সহগ সমীকৃত করে পাই -10 5m ইকুয়াল টু হচ্ছে 0, বা -5m ইকুয়াল টু হচ্ছে 10, বা m ইকুয়াল টু কত 10/-5 ইকুয়াল টু হচ্ছে -2। ওকে, তাহলে m এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। অথবা তোমরা যদি k ক্যাপের সহগ সমীকৃত করে বের করতে চাও, তাহলে আমরা লিখতে পারি 6 + 3m ইকুয়াল টু হচ্ছে 0, বা 3m ইকুয়াল টু হচ্ছে -6, বা m ইকুয়াল টু -6/3 ইকুয়াল টু -2। তাহলে দুই ক্ষেত্রে আমার -2 আসতেছে। ওকে, তাহলে তোমরা j ক্যাপের সহগ সমীকৃত করেও বের করতে পারো, অথবা তোমরা k ক্যাপের সহগ সমীকৃত করেও বের করতে পারো। তাহলে এর মাধ্যমে আমরা দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে কিভাবে আমরা ক্রস গুণফলের মাধ্যমে প্রবলেম সলভ করতে পারি সেটা আমরা দেখলাম। এবার আমরা ক্রস গুণন ব্যবহার করে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। আমরা ধরলাম যে আমাদের PQRS হচ্ছে একটা সামান্তরিক, যেই সামান্তরিকের PQ বাহুর দৈর্ঘ্য হচ্ছে a ভেক্টরের দৈর্ঘ্য এবং PS বাহুর দৈর্ঘ্য হচ্ছে b ভেক্টরের দৈর্ঘ্য, এবং h হচ্ছে b ভেক্টরের শীর্ষবিন্দু থেকে a ভেক্টরের উপর, বা আমরা বলতে পারি PQRS সামান্তরিকটার উচ্চতা। ওকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমি জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে যে কোনো সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, যে কোনো সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ইনটু ওই বাহুর সাপেক্ষে উচ্চতা, ওই বাহুর সাপেক্ষে সামান্তরিকের
উচ্চতা। ওকে, অর্থাৎ আমি এখানে যদি সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা PQ নিয়ে ক্যালকুলেট করি তাহলে আমার উচ্চতা আমি ক্যালকুলেট করব এটাকে। যদি আমি সমান্তরাল বাহুটাকে বি ভেক্টরটা বা PS কে নিয়ে ক্যালকুলেট করি তখন আমি উচ্চতা ধরবো এইটাকে। ওকে, আচ্ছা, তাহলে যে কোনো সমান্তরাল বাহুর দৈর্ঘ্য আমি লিখতে পারি, এখানে আমার সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ধরলাম PQ ইনটু এই PQ এর সাপেক্ষে উচ্চতা আমার কত, H। ওকে, H। তাহলে PQ বাহুটার মান কত? PQ বাহুটার মান হচ্ছে A ভেক্টরটার মান। ওকে, তাহলে আমি লিখতে পারি A। ওকে, ইনটু H বলতে অ্যাকচুয়ালি আমি কি বোঝাচ্ছি দেখো, এটা যেহেতু আমি S বিন্দু থেকে PQ এর উপর লম্ব টেনেছি তাহলে এই PS এখানে একটা কি সমকোণী ত্রিভুজ গঠন করা হয়েছে। ধরো আমি এখানে S থেকে D লম্ব আঁকছি। ওকে, তাহলে এই PDS হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই PDS সমকোণী ত্রিভুজ হতে আমি পাই, আমরা যদি sin θ অ্যাপ্লাই করি, sin θ মানে আমি কি জানি, লম্ব বাই অতিভুজ। এখানে আমার লম্ব কি H, অতিভুজ কি আমার এখানে PS। তাহলে আমি লিখতে পারি এই H ইকুয়াল টু হচ্ছে PS sin θ। ওকে, তাহলে H এর ভ্যালুটা আমরা এখানে বসায় দিতে পারি PS sin θ। আবার আমরা খেয়াল করি এই PS বলতে অ্যাকচুয়ালি আমি কি বোঝাচ্ছি, PS বাহুটার দৈর্ঘ্য হচ্ছে B ভেক্টরটার মান। ওকে, তাহলে আমরা লিখতে পারি B sin θ। তাহলে এখানে যদি আমরা আসি আমরা লিখতে পারি A ক্রস B sin θ। ওকে, এখন খেয়াল করো এই A দ্বারা বোঝাচ্ছি A ভেক্টরটার মান, B দ্বারা বোঝাচ্ছি B ভেক্টরটার মান, এবং sin থিটার এই থিটাটা হচ্ছে A ভেক্টর এবং B ভেক্টরের মধ্যবর্তী কোণ। তার মানে এটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ A ভেক্টর ক্রস B ভেক্টর। ওকে, কারণ আমরা জানি যে আমরা যদি A ভেক্টর ক্রস B ভেক্টর করি তখন আমি যে গুণফলটা পাই সেটা হচ্ছে একটা ভেক্টর, যেই ভেক্টরটার মান হচ্ছে AB sin θ এবং ভেক্টরটার দিকে একক ভেক্টর হচ্ছে ইটা। ওকে, তাহলে আমার যদি দুটি ভেক্টরকে একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা আমরা চিহ্নিত করতে পারি তখন ওই দুটি ভেক্টরের ক্রস গুণফলের মানটাই হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, এবার আমরা ধরলাম দুটি ভেক্টর সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু না হয়ে দুটি কর্ণ। ওকে, তাহলে আমি লিখলাম যে সামান্তরিকের দুটি কর্ণ দ্বারা এবার আমি দুটি ভেক্টরকে প্রকাশ করতেছি। তাহলে ধরো এটা হচ্ছে আমার সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর। ওকে, তখন আমার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ মডুলাস অফ সি ভেক্টর ক্রস ডি ভেক্টর। ওকে, অর্থাৎ আমরা যদি দুটি ভেক্টরকে সামান্তরিকে দুটি কর্ণ দ্বারা প্রকাশ করি তখন তাদের ক্রস গুণফলের মানের অর্ধেক হচ্ছে ওই সামান্তরিকটার ক্ষেত্রফল। এবার আমরা সামান্তরিকের ক্ষেত্রফল রিলেটেড একটা প্রবলেম সলভ করব। ওকে, আমার কাছে দুটি ভেক্টর দেয়া আছে সি ভেক্টর এবং ডি ভেক্টর, যেখানে সি ভেক্টর এবং ডি ভেক্টর হচ্ছে সামান্তরিকের দুটি কর্ণ। ওকে, তাহলে সামান্তরিকের দুটি কর্ণ যদি হয় আমাকে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে। ওকে, আমরা জানি দুটি ভেক্টরকে যদি সামান্তরিকের কর্ণ আকারে দেখানো হয় তখন ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইনটু মডুলাস অফ সি ভেক্টর ক্রস ডি ভেক্টর। ওকে, তাহলে আমরা এখান থেকে সি ভেক্টর ক্রস ডি ভেক্টরের মানটা বের করব, সেই মানকে আমি হচ্ছে হাফ দ্বারা গুণ দিব, তাহলে আমি সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সে সলভ করি। তাহলে আই ক্যাপ ইনটু আই ক্যাপের কলাম বাদ আই ক্যাপের সারি বাদ বাকি থাকতেছে 4 একে 4 -3 ইনটু -2 কত হয় +6, তাহলে +6 আর সূত্রের মাইনাস হয়ে গেছে -6 মাইনাস জে ক্যাপ ইনটু আমরা লিখতে পারি জে ক্যাপ ইনটু কি হবে কলাম বাদ সারি বাদ, তাহলে 3 4 12 মাইনাস 2 একে 2 তাহলে -2 ইনটু +1 কত হয়ে যাচ্ছে -2, তাহলে সূত্রের মাইনাস তাহলে +2 প্লাস কে ক্যাপ ইনটু এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 3 4 12 আচ্ছা আমি ভুল বলছি এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে 3 ইনটু -3 কত হয় -9, তারপর 1 ইনটু 1 কত হয় 1, তাহলে এটা হচ্ছে -1, তাহলে আমি লিখতে পারতেছি -2 i ক্যাপ -14 j ক্যাপ, তারপর হচ্ছে -9 -1 হচ্ছে -10 k ক্যাপ। ওকে, তাহলে এটা হচ্ছে
সি ভেক্টর এবং ডি ভেক্টরের ক্রস গুণফল। তাহলে গুণফলের মানটা যদি আমি বের করতে চাই তাহলে মডুলাস অফ সি ভেক্টর ক্রস ডি ভেক্টর ইকুয়াল টু কি হবে, √-2 এর হোল স্কয়ার প্লাস -14 এর হোল স্কয়ার প্লাস -10 এর হোল স্কয়ার। -10 এর হোল স্কয়ার যদি হয় আমরা লিখতে পারি, আচ্ছা না, তাহলে আমরা লিখতে পারি √4 প্লাস 14 স্কয়ার হচ্ছে 196 প্লাস 10 স্কয়ার হচ্ছে 100 সমান সমান কত হচ্ছে, √4 প্লাস 196 প্লাস 100 ইকুয়াল টু হচ্ছে 10√3। ওকে, তাহলে 10√3 যদি হয়, আচ্ছা এখানে একটা মডুলাস সাইন আমি দেই নাই, 10√3 যদি হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, হাফ ইনটু এর মান হচ্ছে 10√3 সমান সমান 5√3 বর্গ একক। ওকে, তাহলে 5√3 হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফল যখন সি ভেক্টর এবং ডি ভেক্টর হচ্ছে সামান্তরিকের কর্ণ। এবার আমরা এই লেকচারের লাস্ট টপিক ক্রস গুণফল ব্যবহার করে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তা দেখব। আমরা ধরলাম এবিসি হচ্ছে আমাদের ত্রিভুজটা। ওকে, এবিসি ত্রিভুজের এ বিন্দু হতে আমি বিসি এর উপর এডি লম্ব টানলাম। ওকে, এই এবিসি ত্রিভুজটায় আমার বিসি হচ্ছে পি ভেক্টরটার মান, আমি লিখতে পারি বিসি ইকুয়াল টু হচ্ছে পি, বিএ বা এবি ইকুয়াল টু হচ্ছে কিউ ভেক্টরটার মান। ওকে, এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ওকে, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি আমার এখানে কি, ভূমি হচ্ছে আমার বিসি, ভূমি যেহেতু বিসি, বিসি এর মান কি, পি ভেক্টরটার মান, তাহলে আমি লিখতে পারি পি ইনটু উচ্চতা, উচ্চতা কি এই এডি এর মান। তাহলে এডি এর মানটা যদি আমি বের করতে চাই, দেখো এডি যেহেতু হচ্ছে একটা লম্ব, তাহলে এই এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে। তাহলে ত্রিভুজ এ বি ডি হতে আমি পাই কি, পাই সাইন থিটা। যদি আমি অ্যাপ্লাই করি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেখানে অতিভুজ হচ্ছে কিউ ভেক্টরটার মান। ওকে, তাহলে আমি লিখতে পারি h ইকুয়াল টু হবে কিউ সাইন থিটা। তাহলে এখানে উচ্চতা কত হবে, কিউ সাইন থিটা। ওকে, এখন খেয়াল করো এই p ইনটু কিউ সাইন থিটা এটা কি, এটা হচ্ছে p ভেক্টর ক্রস কিউ ভেক্টর এর মান, অর্থাৎ মডুলাস অফ p ক্রস কিউ। ওকে, তাহলে এইটাকে আমি লিখতে পারি হাফ ইনটু মডুলাস অফ p ভেক্টর ক্রস কিউ ভেক্টর। ওকে, তাহলে এর মাধ্যমে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি।